দর্শক, যে কোনো ব্যক্তিগত বিপদ বলি, পারিবারিক বিপদ বলি, রাষ্ট্রীয় বিপদ বলি কিংবা প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো বিপদে পড়লে মানুষকে কিন্তু দেখি তার খারাপ চরিত্র বদল করে ফেলতে। কিন্তু আমরা করোনাকালে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, অনেকেই যেটা আশা করেছিল যে করোনা মহামারীতে কিন্তু মানুষের অর্থাৎ কিছু মানুষের চরিত্র বদল হবে, কিন্তু সেটা কিন্তু একেবারেই হয়নি। করোনাতে আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর বড় সড় রকমের দুর্নীতি, এবং এই দুর্নীতি কিন্তু থামছে না, এবং দুর্নীতি বন্ধের কারণে একটার কারণে আর একটা দুর্নীতি মহিরুহ আকার ধারণ করেছে। আমরা প্রতিদিনই সংসদকে উত্তপ্ত হতে দেখছি দুর্নীতি বন্ধের জন্য। সাবেক বিরোধী দল, বর্তমান বিরোধী দল, এমনকি সরকারি দলের জনপ্রতিনিধিরাও কিন্তু সোচ্চার। সব কিছু মিলিয়ে দুর্নীতি কেন বন্ধ হচ্ছে না, এবং করোনাকালে যে সমস্ত বড়সড় দুর্নীতি হয়েছে সেগুলো এখনও কেন আটকে আছে তদন্ত কাজ কিংবা তাদের অনুসন্ধান? সব কিছু মিলিয়েই আজকে মেট্রো টু দ্য পয়েন্টে আমি সোমা ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় করোনায় আটকে থাকা স্বাস্থ্যের দুর্নীতি তদন্ত। আমাদের সঙ্গে আলোচনা আজকে যুক্ত হচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুল, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুরশিদ আলম, আইনজীবী, দুদক, দুর্নীতি দমন কমিশন, দুদক। আমি তিনজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ডক্টর জাফরুল্লাহ স্যার, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি শুরুতে আপনার কাছে যেতে চাই, শোনা যায় আমার কথা স্যার? শুনতে পাচ্ছি স্যার, চতুর্দিকে করাপশন, 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 হাটে মাঠে ঘাটে টকশোতে সংসদে সবাই চাচ্ছে করাপশন বন্ধ হোক। কিন্তু আমি যদি স্যার আপনার কাছে জানতে চাই, দুর্নীতি এবং করোনা এখন কোন মুহূর্তে আছে? দুটাই কি সামাল দিতে পারা গেছে, নাকি দুটাই বিপথে আছে? দুটাই সমান্তরালে চলছে, আমাদের সরকারের একটা সমস্যা হচ্ছে, তারা দুর্নীতি বন্ধ করতে চায়, কিন্তু তারা দুর্নীতি সৃষ্টি করছে। যেমন ধরেন আমাদের বাজেটের কথা ধরেন, আমাদের সম্প্রতি যে বাজেটটা প্লেস করা হয়েছে, সরকারের অনেক সদিচ্ছার কথা বলেছে ছত্রে, কিন্তু সেখানে এমন সব ব্যবস্থাপনা রয়েছে তাতে দুর্নীতি বাড়বে। যেমন ধরেন একটা শুল্ক, কিছু কিছু জিনিসপত্র তার শুল্ক, তাতে যদি 3 রকমের হার থাকে, স্বভাবতই লোকেরা ঘুষ দিয়ে যেটা কম সেটাতে যাবে। সুতরাং এই জন্য এটার জন্য এর উত্তর হলো, যদি আজকে যেই মেডিকেল হয় একটাই হার হবে, এই 3-4 রকমের শুল্ক থাকার দরকার নেই। সিগারেটের ব্যাপারে ধরেন, আজকে যেখানে সবচেয়ে একটা মহা ক্ষতিকর ব্যাপার, এখানে এটা নিরাপদে এটাকে তারা বিভিন্ন শ্রেণীঘাত করেছে, বিভিন্ন রকম 39 টাকা 42 টাকা, এটা তো মানে তাদেরকে চুরির সুবিধা করে দেওয়া হয়েছে। পরিষ্কার কি হবে, সিগারেট যেহেতু ক্ষতিকর, একটা বিড়ি যেহেতু ক্ষতিকর, একটাটি বিড়ির দাম হবে 5 টাকা, প্লাস তার সমান সম্পূরক শুল্ক, একই শুল্ক, 3 রকমের নাম। তাহলে অফিসাররাও ঘুষ খেতে পারবে না, আমিও ঘুষ দিয়ে দৌড়াদৌড়ি করতে পারবে না, আমরা তান্ত্রিকতা কমবে। এই জন্য সরকারের অনেক ভালো ইচ্ছা, এখানে ওষুধের কাঁচামালের দাম তারা শুল্ক উঠিয়ে দিয়েছেন, কিন্তু ওষুধের 1 পয়সা দাম কমবে না। আপনার মাধ্যমে আমি জেনে দিচ্ছি 1 পয়সা দাম কমবে। কেন কমবে না? কেন ওষুধের মূল্য সরকার স্থির করেন না। 1982 সনে আমি যে নীতিটার সাথে জড়িত ছিলাম, আমরা বলেছিলাম এটা যেহেতু এটা শাড়ি কাপড় না, পারফিউম না, এটা গভর্নমেন্টের ইন্টারফারেন্স দরকার। সরকার কোম্পানিকে পর্যাপ্ত লাভ দিয়ে একটা দর ঠিক করে দিতে হবে, তা না। এখানে ওষুধের মূল্য 117টা ওষুধের মূল্য সরকার ঠিক করে, তার মধ্যে হলো 50টা হলো ভ্যাকসিন, আর বাকিগুলির কোম্পানি নিজেরা করে, ওটাকে ইন্ডিকেটিভ প্রাইস বলে। কোম্পানি যেহেতু দর ঠিক করে, সেই তার মর্জিমতো সে কোনটাই চাইবে। সুতরাং এইদিকে কেবল কাঁচামালের দাম এইটা ছিল আর কি। তারপর আরেকটা কথা বলি, জনপ্রশাসনে আমার মোট বাজেটের 1/5 তারা খেয়ে ফেলবে, 1/5, একদম কারা বল, প্রায় 19%। একটা তারা সচিব হয়ে খুশি না, সিনিয়র সচিব, গাড়ি 30 লাখ টাকা তাকে দেওয়া হবে, তাতেও না, মাসে গাড়ি দেখাশোনা করতে 50,000। ফলে ওনারা কি করছেন, সবাই না, একটা ব্যাপক সংখ্যক সে হুবারে পাঠিয়ে দেয় তার গাড়িটাকে, এখানে ইনকাম করে। স্যার, আপনি তো দুর্নীতির খাতের এই চিত্রটা দেখালেন, আমাদের সাথে কিন্তু এখানে একজন জনপ্রতিনিধি আছেন, আমাদের সাথে আছেন দুদকের আইনজীবী। আমরা যদি সেই প্রসঙ্গে কথা বলি যে করোনার সময় আমরা স্বাস্থ্য খাতের দুর্নীতি দেখেছি, দুদকও কিন্তু তদন্ত করছে, এবং আমরা জানি 4 জন বিখ্যাত এবং একদম ভীষণ কালো তালিকাভুক্ত 4 জন মানুষ আমরা জানি। স্বাস্থ্য অধিদপ্তরে একজন হিসাব রক্ষক আছেন, একজন ড্রাইভার আছেন, রিজেন্টের শাহেদ আছেন, সাবরিনা আছেন, কিন্তু সেই জায়গাগুলোতে এই যে 8-9 মাস হয়ে গেল, সেই জায়গাগুলো কিন্তু সুরাহা পৌঁছেনি। সেই জায়গাতে কি বলবেন যে দুর্নীতি
কিন্তু ৮-৯ মাস ধরে যারা অভিযুক্ত হলো, দুদক কিন্তু এখনো তাদেরকে অভিযোগগুলো তদন্ত শেষ করতে পারেনি। এই জায়গাগুলোকে আপনি কি বলবেন? এই যে শেষ করতে পারেনি তাই বলে কি দুর্নীতি থেমেও তো নাই, দুর্নীতি আরো হচ্ছে তো। আমরা শেষ করতে চাই, আমাদের মুশকিলটা হলো কি, আমাদের সবাই আমরা ফালতু কথা নিয়ে বেশি ব্যস্ত থাকি। এমনকি ধরেন আজকে খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে হাইকোর্টের মাথা ব্যথা হওয়া উচিত না। এটা বলা হচ্ছে কখন জন্মাইছে এটা আপনারা পলিটিক্যালি ঠিক করেন গিয়া আমার এই জাতীয় দুদকের ব্যাপারেও দুদক এটাকে একটা সীমা রেখা বেঁধে দিতে হবে যে আজকে ৩ মাসের মধ্যে শেষ হতে হবে। ওনারা যারা দুর্নীতিগ্রস্ত যারা আপনারা এরা সবাই কিন্তু আরামে আছে, এরা ফার্স্ট ক্লাস হোটেলে পিজির বড় কেবিনে আছেন, নীরব বাইরে থেকে ও উল্টা দিকের হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মুরগি টুরগি এনে খান টান সুখে সব আছেন। আর জেলের হাসপাতালের যে দুর্নীতি খুব কম জায়গায় এত বেশি, তখন এইসবের সুরাহাটা খুব সোজা আর্মির অধীনে দিয়ে দেন। এই পুলিশ হাসপাতাল, আর্মি হসপিটাল, জেল হসপিটাল, তাই একটি স্ট্রিম লাইন হবে। আমার ইচ্ছা থাকতে হবে দুর্নীতি কমাতে চাই, দুর্নীতি বন্ধ করতে চাই। আমি আরেকটা বলি, শেষ করতে চাই, আমাদের ছেলে মেয়েরা আজকাল তারা বাংলাদেশে এই কার্যকলাপেই হোক, এখানে কাজ না, আমেরিকাতে আমাদের পেট্রোল পাম্পে অ্যাটেন্ডেন্ট হয়। স্যার, আমি ফিরবো আপনার কাছে, আরো অনেক প্রসঙ্গ নিয়ে ফিরবো। আপনি যদি একটু কষ্ট করে আরেকটু থাকতেন, আমি দুজন অতিথি, স্টুডিওর অতিথির কাছে যেতে চাই। আমি একটু আগে যেতে চাই ডক্টর শিমুল, আমি একটু আপনার পারমিশন নিয়ে আমি যেতে চাই দুদকের আইনজীবীর কাছে। আমরা যে প্রসঙ্গে বলছিলাম যে করোনায় আটকে থাকা স্বাস্থ্য খাতের দুর্নীতি, সেখানে আপনাদের বড় একটি ভূমিকা আছে। আজকে আমরা দেখেছি গণমাধ্যমে বড় খবর বের হয়েছে যে ৮ মাস ধরে স্বাস্থ্য খাতে সেই ১.৫ বছর আগে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, যে ৪ জন অভিযুক্ত আলোচিত মানুষ, তাদের তদন্তের অগ্রগতি এখনো হয়নি। দুদকের আইনজীবীরা বলছেন করোনার কারণে এই অগ্রগতিগুলো হচ্ছে না। আসলে কি তাই? করোনাতে তো সব চলছে, শুধু কেন তদন্তের অগ্রগতি হচ্ছে না? দেখুন, এবং স্যার যেটি বললেন, দুদক আপনারা আসলে ইচ্ছা করে এগোতে চান না। না না, অ্যাবসলিউটলি মিসকনসেপ্ট। হয়তো উনি জানে না, এবং উনি এটাও জানে না, একটা উনি বললেন যে সীমারেখা বেঁধে দেওয়া উচিত। তদন্তের সীমারেখা দেওয়া আছে আইনে, বিধিতে 270 ওয়ার্কিং ডেজ। হ্যাঁ, আমরা যখন কথা বলি মিডিয়ার সামনে, আমাদের যেই প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলি, সেই প্রতিষ্ঠানের আইন বিধি কি সেটা দেখে কথা বলা উচিত, নাহলে একটা রং মেসেজ যাবে পাবলিকের কাছে, জনগণের কাছে। দেখুন, দুর্নীতি দমন কমিশন যে মামলাগুলি করে, সেই মামলাগুলি তদন্তের সীমায় রাখা হলো 270 দিন, 180 দিন ম্যান্ডেটরি, 180 কার্য দিবস, 180 কার্য দিবসে যদি না পায় আরো 90 দিন পাবে। দ্যাট মিনস টোটাল ওয়ার্কিং ডেজ হলো 270 দিন। তাহলে এখন এটি হয়ে গেছে এই আলোচিত সাবরিনা জিকে, তারপরে আপনার যেটা হচ্ছে শাহেদ, তারপর আফজল এবং মালিক ড্রাইভ, এগুলো এদের হয়ে গেছে প্রায় 8-8.5 মাস মতো। না, দ্যাট মিনস কি 8 মাস যদি আপনি ধরেন, 8 মাস ধরলে এখানে ওয়ার্কিং ডেজ কতদিন হচ্ছে? এক মাসে ওয়ার্কিং ডেজ হলো 20 দিন, 8 দিন বাদ যাবে। তারপরে যদি সরকারি কোনো বন্ধ থাকে সেটা বাদ যাবে, প্যান্ডেমিকের কারণে যদি অফিস আদালত বন্ধ থাকে সেটা বাদ যাবে। আমরা টোটাল ওয়ার্কিং ডেজ যদি হিসাব করি, এখনো 100 দিনও যায়নি। তো কাজেই দুদিক উইদিন টাইম, উইদিন স্ট্যাটুটারি পিরিয়ডের মধ্যেই আছে, এবং তদন্ত যে থমকে আছে, দ্যাট ইজ নট কারেক্ট। আপনাকে একটা তদন্ত করতে হলে, করোনার কারণে তদন্ত থমকে নেই, না থমকে নেই, আমি বলছি ম্যাম শুনুন, আপনাকে তদন্ত করতে হলে স্পেসিফিক ক্রেডিবল তথ্যপাত্র লাগবে। এই তথ্যপাত্র জোগাড় করতে হয় বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে। যদি ব্যাংকে এমবেজলমেন্ট হয়, ব্যাংকের টাকার, ব্যাংকে থেকে আমাকে তথ্যপাত্র নিতে হবে, সে তথ্যপাত্র আবার আমাকে ভেরিফাই করতে হবে, তার ভিত্তিতে আমার 161 স্টেটমেন্ট নিতে হবে। এগুলি ভেরিফাই করে বিধিবদ্ধ সময়ের মধ্যেই কিন্তু আমি আছি। যে বললো দুদকের সীমারেখা করে দেওয়া উচিত, দুদকের সীমারেখা আছে, আইনেই আছে, বিধিতে আছে। আমরা যখন কথাগুলি বলি, ওই সংশ্লিষ্ট আইন বিধি মেনে কথাটা বললে জনগণের কাছে সঠিক মেসেজটা যাবে। কিন্তু যারা খুশি সাহেব, যেটা হচ্ছে এগুলো তো আপনি বলছেন আইনের কথা, আইনের বাইরে তো যাওয়া যাবে না, দুদক যেতে পারবে না, বাইরে তো যাওয়া যাবে না। দুদক কি কাজ, একটু ম্যাম বলি, দুদক কি কাজ করতে পারবে না পারবে সেটা দুদক আইন বিধিমালাতে দেয়া আছে, এবং দুদক আইন বিধিমালার বাইরে, উচ্চতর আদালতের রায়ের পর্যবেক্ষণের বাইরে দুদকের আইনগত কোনো এখতিয়ার নাই। আমি যদি দেশে থাকি, প্রতিষ্ঠান হিসেবে কাজ করি, আমাকে আইন মেনে চলতে হবে, বিধি মেনে চলতে হবে, উচ্চতর আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। কিন্তু অনেকেই যেটা বলছে যে, যেমন ধরুন সাবরিনা এবং রিজেন্টের শাহেদ, তার দুজনের বিরুদ্ধে ফৌজদারি 2টো মামলা ছিল, সেই মামলার কিন্তু বিচার দ্রুততা হয়ে গেছে। একজনে তো রিজেন্ট শাহেদের তো অস্ত্র মামলা যাবজ্জীবন হয়েছে, কিন্তু সেই ফৌজদারি মামলা যদি দ্রুত গতিতে এগিয়ে যায়, তাহলে দুদকের মামলার এত ধীর গতি কেন? দুটো মামলার মধ্যে গালফ অফ ডিফারেন্স আছে। রিকভারি অফ আর্মস যদি ওনার পজিশনে
বছরে পাওয়া যায়, ওইটার চার্জশিট দেওয়া 2 মাসের ব্যাপার। কিন্তু এখানে হলো তথ্য উপাত্ত, জ্ঞাত আয়, বহির্ভূত সম্পদ, মানি লন্ডারিং, এগুলো আমাকে অনুসন্ধান করে একটা স্পেসিফিক ইনফরমেশনের জায়গায় নিয়ে আসতে হবে। ক্রেডিবল ইনফরমেশন আছে, তার মিসঅ্যাপ্রোপ্রিয়েট অফ মানি অথবা জ্ঞাত আয়, বহির্ভূত সম্পদ। আর্মস সেক্টর মামলায় একটা চার্জশিট দেওয়া যত ইজি, দুদকের মামলায় চার্জশিট দেওয়া এখানে অত ইজি আপনাদের না। ইচ্ছাকৃত কোনো গাফিলতি নাই, সব আইনি বাধ্যবাধকতা না, আইনি বাধ্যবাধকতার মধ্যে থেকেই দুদক করতে হচ্ছে। কিন্তু দ্রুত গতিতে এগিয়ে আচ্ছা, চলছে। আমি ফিরবো আপনার কাছে। ডক্টর শামিল, আমি আপনার কাছে যেতে চাই। যেটা জাফরুল্লাহ স্যার বলছিলেন যে উনি ওষুধ শিল্পের একটা শুল্কের কথা বলছিলেন, সেটা আপনি আমার চেয়ে ভালো বুঝেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে জায়গায়, যে অঞ্চলের জনপ্রতিনিধি, সেই ওই অঞ্চলটি কিন্তু করোনায় লণ্ডভণ্ড হয়ে আছে। যতটুকু আমরা জানি, একদম সর্বশেষ তথ্য, চাঁপাইনবাবগঞ্জে গত সপ্তাহে 40% আক্রান্তের হার ছিল। আজকে পর্যন্ত সেটা বোধহয় 11 থেকে 12% নেমে এসেছে। মানে উত্তরবঙ্গের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ করোনাতে এখন সবচেয়ে ভালোর দিকে আছে। কিন্তু সেই জায়গাতে আপনারা কতটা ভালো আছেন, যেখানে বারবারই বলা হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা একদম নাজেহাল, আইসিইউ নেই, বেড সংখ্যা নাই, অক্সিজেন নাই, এবং নাজাল কর্নুলা থেকে শুরু করে সকলেরই একটা জাত অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার শহরটা আসলে কতখানি ভালো আছে, এবং এই যে দুর্নীতি, করোনাকালের কেলেঙ্কারি, এবং থেমে নাই তো নানা কেলেঙ্কারি, আপনি কিভাবে দেখবেন? জি, ধন্যবাদ। আসলে যে করোনা শুরু, যেটি গত বছর মার্চে শুরু হয়েছিল, আসলে করোনা মানে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধান এবং উপদেশ, নির্দেশ এবং পরামর্শের কারণে আমরা কিন্তু প্রথম বর্ষটা করোনা নিয়ন্ত্রণ নিয়ে চলে এসেছিলাম। করোনা দ্বিতীয় ঢেউ চাঁপাইনবাবগঞ্জে আমি অবশ্যই স্বীকার করতে চাইছি যে ব্যাপক লণ্ডভণ্ড হয়ে গেছিলো, এবং সর্বোচ্চ 56% কিন্তু করোনা আক্রান্ত রোগী পেয়েছিলাম। তারপরে আমরা সমন্বয় সাধন করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আমরা সমন্বয়, যেমন হচ্ছে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে সমন্বয়, এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সমন্বয়, তাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং আরও যে সব, যেরকম সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা, এবং আমরা এমনকি এই গ্রাম্য পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যে ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার এবং চৌকিদার দ্বারা আমরা এই সমন্বয় নিয়ে এসেছি। যার ফলে কিন্তু আমরা যে প্রথমে যে কাজটা করলাম, যে প্রচার প্রচারণা, যে করোনার জন্য মানুষের কী ক্ষতি হচ্ছে, করোনা থেকে বাঁচতে হলে কী হবে, এই জন্য আমরা ব্যাপক হারে লিফলেট প্রদান করেছি। এবং আমরা যেসব জায়গাতে একবার রিমোট অঞ্চলে যেখানে মাস্ক সম্বন্ধে তাদের কোনো আইডিয়া ছিল না, সেই অঞ্চলে মাস্ক সরবরাহ করেছি, মাস্ক ব্যবহার করা পর্যন্ত শিখিয়ে দিয়েছি, এবং নিজে আমরা যেও কিন্তু মাস্ক তাদের পরিধান করে দিয়েছি। যার ফলে কিন্তু আমরা কিন্তু এই দ্বিতীয় যে ঢেউ হলো, এই একটা সমন্বয়ের কারণে কিন্তু, এবং আমরা কঠোর লকডাউন দিয়েছি। কঠোর লকডাউনটা বাস্তবায়ন করতে হলে সকলকে নিয়ে করতে হবে, যেটি আমরা একবার রুট লেভেল পর্যন্ত থেকে শুরু করে জেলা পর্যায়ে, শীর্ষ পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। যার ফলে কিন্তু দেখেন যে 2 সপ্তাহের মধ্যে 56% ছিল আক্রান্ত, সেখানে 2 সপ্তাহের মধ্যে আমরা 11%, এখন 10% আপ ডাউন করতেছি। আমরা কিন্তু মোটামুটি করোনাটা নিয়ন্ত্রণ অনেক করে ফেলেছি। এবং আসলে চাঁপাইনবাবগঞ্জে আমাদের জেলাতে যেটা বলবো যে না, এই করোনা কোনো ধরনের দুর্নীতি নেই, বরং এটা আরও স্বচ্ছতা করা হয়েছে। এবং এই করোনাকালীন যে আপনার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আমরা সর্বোচ্চ সেবা দিতে পেরেছি। করোনার প্রধান যে জিনিসটা লাগে অক্সিজেন, আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে কিন্তু অল্প সময়ের মধ্যে, যেটা আসলে এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হস্তক্ষেপের কারণে অল্প সময়ের মধ্যে আমরা সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দিয়ে একসঙ্গে 72 জনকে আমরা কন্টিনিউয়াস অক্সিজেন সরবরাহ করতে পারছি। এক্সট্রা আবার যদি কোনো কারণে ডক্টর শামিন, যেটা আপনি বলছেন যে আপনারা অনেকখানি করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন, সেই ভয়াবহ জায়গা থেকে এখন আপনারা শতাংশ পিসিআর ল্যাব টেস্টেও যেটা ধরা পড়ছে, যেটা আসলটা, কিন্তু সেই জায়গাটাতে একটু জানতে চাই যে এই করোনার সাথে তো জীবনটাও জড়িত আছে, জীবিকার সন্ধানে মানুষকে বের হতে হচ্ছে, সেখানে আম চাষিরা আছে, এবং আপনাদের হাট, মাঠ, বাজার, ঘনবসতি এলাকা, সেই জায়গাগুলোকে আপনারা কি নিয়ন্ত্রণ করতে পারছেন? এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা, জনপ্রতিনিধি সকলের সচেতনতা কতখানি ভূমিকা আছে? কারণ এখানে তো সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না সেই জায়গাটা। এবং আপনাদের অনেকগুলো, গতকালকে আমরা দেখলাম যে সীমান্তে কাঁটাতারের বেড়া অরক্ষিত আছে, এই যে যাতায়াত, পণ্যবাহী গাড়িগুলো আসছে, সেখানে তাদের কোয়ারেন্টিন না থাকার ব্যবস্থা করে দেওয়া। মসজিদগুলোতে মানুষ যেহেতু নামাজ পড়ছে, আমাদের ধর্মীয় উপাসনালয় যেতেই হবে, এই জায়গাগুলোর নজরদারি। ভারত থেকে যেসব আমাদের বাংলাদেশিরা আটকা পড়েছিলেন, আমরা বিশেষ ব্যবস্থার মধ্যে বাংলাদেশে নিয়ে এসে তাদের প্রত্যেককে
শিখগঞ্জ, কানসাট এবং চাঁপাইনবাবগঞ্জ সদরে কোয়ারেন্টাইনে 2 সপ্তাহ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। তাও তাদের ছেড়ে দেওয়া হয় না। কোয়ারেন্টাইনের অবস্থা যখন 14 দিন হয়ে গেছে, আমরা কিন্তু করোনা টেস্ট RT-PCR করে তাদের কিন্তু তারপরে যদি নেগেটিভ হয়েছে তখন আমরা ছেড়ে দিয়েছি, যার ফলে তাদের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা খুব কম। কারণ আসার সঙ্গে সঙ্গে আমরা বিশেষ ব্যবস্থায় তাদের বিভিন্ন রেস্ট হাউস, হোটেলে এই সব জায়গাগুলোতে রাখার আমরা ব্যবস্থা করেছি। আমরা প্রথমেই বলেছি যে সমন্বয়ের কারণে কিন্তু আমরা করোনাকে এই পর্যায়ে আমরা নিয়ে চলে গেছি। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। দেখেন, আমি একটা কথা বলি। জি, আমি যে কথাটা বলতেছি, জি স্যার আপনি তো অবশ্যই কথা বলবেন। দুদক কিন্তু বলছে যে দুর্নীতি বন্ধে তারা কিন্তু হাত পা বাঁধা না, আইনের মধ্য দিয়ে চলছে, তাদের জায়গাতে কোনো গাফিলতি নাই। এদিকে জনপ্রতিনিধি আছে, তার চাঁপাইনবাবগঞ্জকে বলছে নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু পুরো বাংলাদেশটা কি স্যার নিয়ন্ত্রণের মধ্যে দেখতে পাচ্ছেন করোনাতে কিংবা অন্য কোথাও? আলম সাহেবের ওটা উত্তর দিই। এটার পয়লা কথা হলো, ওনারা কার্য দিবসে কাজ করেন, বাকি দিন খান না, পায়খানা পেশাব করেন না, ওইসব এই জাতীয় অজুহাত এটাকে আমি বলি। এইটা 270 দিন মানে 9 মাস একটা করার মানে কি, এই দীর্ঘ সূত্রিটা আমরা বিচারকে ভঙ্গ না, এটা কোনো ক্রমেই আইনই বদলানো উচিত। আইন আছে, উনি ঠিক আছে, উনি আইনের মধ্যে কথা, উনারই কর্তব্য সরকারকে বলা এই সময়টা কমায় দেন, 6 মাসের পরে কারো কিছু মনে থাকেন, এবং সেইটা হবে সবকিছু মিলে। সে কর্মদিবস বলে কোনো কথা না, অ্যাকচুয়াল তারিখ এত তারিখ থেকে এত তারিখ। আইনে বলা আছে কার্য দিবস, আইনে বলা আছে কার্য দিবস, সেটা তো আমি আমার গায়ের জোরে ব্যাখ্যা দিতে পারবো না। আপনার কথাটা আমি বুঝেছি, আপনি আইনের ব্যবহার করছেন। সেটা সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনও বলেছে কার্য দিবস, সেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বলেছে কার্য দিবস। আমি সুপ্রিম কোর্টের ব্যাখ্যাকে মিসলিড করার অডাসিটি আমার নাই। সেটা অন্য কথা বলেন না না, এটাই তো কথা। আপনি তো বলছেন 270 দিন, দ্যাট মিন্স যে গভর্নমেন্ট হলিডে যেদিন আছে সেদিনও দুদককে কাজ করতে হবে। এটা কোথায় আছে? আইনের কোথাও নাই। এবং আইনের এই বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। ওয়ার্কিং ডেজ মিন্স কার্য দিবস, কার্য দিবস, এটা আইনে পরিষ্কার বলা আছে। আমি যদি শুক্রবারে ডিউটি করি, আমি যদি শুক্রবারে কার্য দিবস হিসেবে গণ্য করি, দ্যাট ইজ আনলফুল ইন দ্য আই অফ ল। ওইটাই তো সুবিধা মতো আনলফুল। না, সুবিধা মতো না, এটা সুবিধার বিষয় না তো। মিস্টার চৌধুরী, প্লিজ লিসেন টু মি। আপনি একটু কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছেন। নো নো, দিস ইজ লিসেন টু মি। এটা কার্য দিবস আমার সুবিধার ব্যাপার না, এটা আইনের ব্যাপার, এবং আইনের ব্যাখ্যাটি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ পরিষ্কার করে দিয়েছেন। এখানে ব্যক্তির সুবিধা টোটালি মেটেরিয়াল, ব্যক্তির কোনো সুবিধার ব্যাপার না। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য কমিশন অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার। উনি এটা কার্য দিবস অনুযায়ী করবে, ওনাকে রিপোর্ট দিতে হবে, এবং কমিশন দেখবে উইদিন দ্য অ্যাম্বিট অফ ওয়ার্কিং ডেজ কার্য দিবসের মধ্যে সেটা করেছে কিনা। দ্যাট ইজ দ্য ডিউটি অফ দ্য কমিশন। এখানে এই আইনের ব্যাখ্যাটাকে আমি আমার মন মতো ব্যাখ্যা দেওয়ার কোনো এখতিয়ার নাই। এখানে আইন অনুযায়ী চলবে। না না, তা নাই, সেটা বলেছি, কিন্তু আপনি ইউ অলসো রিপ্রেজেন্ট আস, আপনি জনগণকে রিপ্রেজেন্ট করেন, আপনি কেবল সরকারকে রিপ্রেজেন্ট করেন না। শুনেন, দুর্নীতি দমন কমিশন একটা স্ট্যাটুটরি বডি, আমরা সরকারকে রিপ্রেজেন্ট করি না, সরকারকে কমিশন কখনো রিপ্রেজেন্ট করে না, কমিশনকে রিপ্রেজেন্ট করে। এই জায়গাটা কিন্তু ভুল হচ্ছে, কিন্তু কমিশন আর সরকার গালফন ডিফারেন্স, সরকার আর কমিশন এক না, দুটো ভিন্ন জিনিস। সেই জায়গাটাতে খুশি সাহেব আমি একটু জানতে চাই, অনেকেই ধারণা করে যে দুদককে রাজনৈতিকভাবে যে কোনো সরকার ব্যবহার করে, যে কোনো ভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। সরকার আর দুর্নীতি দমন কমিশনের মধ্যে কোনো সম্পর্ক নাই। দুর্নীতি দমন কমিশন একটা স্ট্যাটুটরি ল, ইটস এ ক্রিয়েচার অফ স্ট্যাটিউট, এবং তার আইন বিধি এই ধারণাটা কেন এই জন্মে যায়? ধারণাটা অ্যাবসলিউটলি ভুল, পলিটিক্যালি মোটিভেটেড। জি স্যার বোধহয় কিছু বলতে চাচ্ছেন। জি স্যার, আপনি বলেন। আমি যেটা বলতে চেয়েছি, আইনে আছে বুঝলাম, কিন্তু এইটা ওনাদেরই উচিত সময়টা কমিয়ে আনা। তা না হলে এই জাতীয় আজকে ওনার এইটার বেলাতে ঠিক আছে, উনি 270 দিন অতিক্রম করেন নাই, পুরানো বহু মামলা আমাদের কোনো এখতিয়ার নেই। এটা তো দুদকের কোনো এখতিয়ার নাই বলছে, আইন তো করবে জনপ্রতিনিধি অর্থাৎ সংসদ। দুদক তো লিখতে পারে চিঠিটা নাকি, সেটাও পারে না, বলে সময়টা কমিয়ে দেন।
আমাদেরকে আমরা শেষ করবো অর্থাৎ যে আপনারা একটা আর্জি তো জানাতে পারেন না, কেন যে আর্জি জানাবো? যে Why? তদন্তগুলো না, না, করতে কিসের জন্য আমি দীর্ঘসূত্রিতা আর্জি লেগে যায়। জানাবো? না, না, দীর্ঘসূত্রিতার আমার তো কারণটা অসুবিধা হচ্ছে না। আমি তো খুব কমফর্ট ফিল করছি উইদিন দি 270 ওয়ার্কিং ডেজ আমি ইনভেস্টিগেশন করতে আমি কমফর্ট ফিল করছি। আমি কেন সরকারকে আর্জি জানাতে যাব? সরকার বা জনপ্রতিনিধি যদি নিজেরা যদি মনে করে যে না, 270 আপনারা বেশি কমফোর্ট হচ্ছে। ফিল করছেন, এদিকে অপরাধীরা তো বড় বড় হোটেলে না, না, মোটেলে আমি- কিংবা হসপিটালে থেকে ওরাও তো কমফোর্ট ফিল দ্যাটস করছে। ট্রু, কিন্তু ওরাও আমি তো যখন comfort feel করছে। আমি যখন দুর্নীতির একটা এলিগেশন নিয়ে হ্যাঁ। আদালতে যাব, আমি ক্রেডিবল ইনফরমেশন এভিডেন্স ছাড়া আদালতে আমি যেতে জনাব পারবো না। খুরশিদ, Never. আমি যদি ভিকটিম হয়ে থাকি, কাউরি দ্বারা নির্যাতিত হয়ে থাকি, আমি তো অবশ্যই চাইবো অপরাধীটা শাস্তিদ্রুত হয়ে যায়। আপনি হ্যাঁ, individual victim, দুর্নীতির আমি তো victim চাইবো, totally different. সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু যখন দুর্নীতির ভিকটিম হোক আর দুদকেরই ভিকটিম হোক, যখন দেখবো দিনের পর দিন এই কার্যতালিকার কারণে দীর্ঘসূত্রিতা হচ্ছে বিচারের এবং তারা ভিকটিমরা হসপিটালে বসে আরামায়েশে আছেন, তখন একটা প্রশ্ন দাঁড়িয়ে না, যায় দেখুন, যে কতদিন আপনি- তারা আরামায়েশে না, থাকবে। ম্যাম, আপনি কিন্তু দু তিনটে ইস্যু গুলিয়ে ফেলছেন। না, আমি গুলাচ্ছি না, আমি সাদা চোখে আপনি বলছি। গুলিয়ে আমি ফেলছেন, গুলাচ্ছি না। গুলিয়ে ফেলছেন। ম্যাম, আমার কথাটা শুনুন। দেখুন, দুর্নীতি মিস্টার দমন চৌধুরীও কমিশন- গুলাচ্ছে, না, আমিও গুলাচ্ছি। না, না, এক্স্যাক্টলি, হোয়াই হ্যাঁ। নট? কারণ হচ্ছে কি, আমাদের অনেক ব্যাপারে অনেকের অস্বচ্ছ ধারণা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। খুব আমি স্বাভাবিক। সব ব্যাপারে এক্সপার্ট না, হ্যাঁ। হয়তো যে কোনো একটা ব্যাপারে আমি না জেনে প্রেডিকশন হ্যাঁ। থেকেও কথা বলতে পারি, কিন্তু প্রেডিকশন থেকে কথা বলার আগে আমি যখন স্ট্যাটিউর একটা ইনস্টিটিউশন সম্পর্কে কথা বলছি, সেই ইনস্টিটিউশন কিভাবে চলে, কোন আইন চলে, কোন বিধি চলে, সেই বিধিতে কি আছে না আছে, সেটা তো আমাকে জেনে বলতে হবে, ঠিক না? অনুসন্ধানের জন্য সময়সীমা দেওয়া আছে, তদন্তের জন্য সময়সীমা না, দেওয়া আমি আছে। ঠিক আছে, আমি সেটা বললাম, দুদক নিয়ে মানুষের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে গেছে কি, যে কখনো যদি কাউরির সাথে ব্যাটে বলে না মিলে, তাহলে দেখা যাচ্ছে দুদক কাউরির কাছে একটা সম্পদের ফাইলের একটা ফাইল করে দিল, তোমার সম্পদের হিসাব না, বিবরণ এটা দাও। আপনার এটা কি ভুল ধারণা। রাজনৈতিক ব্যাপার না, নাকি? না, প্রশ্নই আমার আসে ধারণা না, না, এটা আমরা এটা না, গণমাধ্যমে না, দেখি। স্যার, স্যার, শত শত মামলা হয়েছে, উচ্চতর আদালতের ব্যাখ্যা আসছে, এবং সেখানে এই ধরনের পলিটিক্যাল মোটিভেটেড কোনো কেস মানে এখন পর্যন্ত দুদক কখনো প্রমাণিত হয়নি। রাজনৈতিক দ্বারা প্রশ্নই আসে না। মোটিভেটেড না। অবশ্যই না, স্যার, অবশ্যই না। দুদক রাজনৈতিক দ্বারা মোটিভেট প্রভাবিত না। স্যার, আপনি কি শুনতে পেয়েছেন? দুদক তার নিজের গতিতে চলে, রাজনৈতিক কর্মকাণ্ড এবং আইন বিধি রাজনৈতিক অনুযায়ী চলে। আইন বিধি অনুযায়ী চলে, রাজনীতি দ্বারা প্রভাবিত না দুদক। স্যার, এটার আপনি কি ব্যাখ্যা দিবেন? এটা তো হলো কি, যখন ওনাদের এই জাতীয় জিনিসই তো দুদকের কর্মচারীদের সুবিধা, লয়ারদের সুবিধা, পারডিএম পেতে সুবিধা, যত কিছু হবে, সুতরাং ওনারা এইসব বদলানো চান না। এবং আমরা জনগণ দুর্ভাগ্য হলো যে আমরা কথা বলতে যাই না, আমরা তো বেকুব। উনি বললেন আমাকে, আমরা কিছুই জানি না, যে অ্যাজিভ আমরা লেখাপড়া যাই না, আমরা বাংলাও পড়তে যাই না, ইংরেজিও পড়তে চাই না, চোখেও দেখি না, কানেও শুনি না, এই জাতীয় জিনিস বলে ওনারা পার পেয়ে যান। আজকে কিভাবে, আজকে যদি দুদকের এটা পাবলিকলি অ্যাপয়েন্টেড হতো, তাদেরকে নিয়ে যদি জনসাধারণের সামনে আসতো, তার চরিত্র, তার আয় ব্যয় ইত্যাদি, তখন আমরা বলতে পারতাম এই লোকটা উপযুক্ত হবে কি হবে না। তারপরে বলছেন যে উনারা সরকারের খাদেম না, এইসব কথা বলে পার পেতে পারেন, তার ক্ষমতায় আছেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন। আমার নামে আজকে পছন্দ না হলে আমার নামে একটা ইনকামের দুর্ভাগ্য যে আপনারা, আমার ইনকাম ট্যাক্স রিটার্নের কোনো ফাঁক নাই। তার মানে স্যার, আপনি কি বলতে চান দুদকও সরকারের ইশারায় চলে? অবশ্যই, অবশ্যই, এখানে কোনো লুকোচুরি খেলতে চাই না এইটা। আচ্ছা, আমি নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর খুরশিদ আলম সাহেব দিবেন। অবশ্যই। আমি যাচ্ছি, কারণ জনপ্রতিনিধি বসে আছে। ডক্টর শামিল, করোনা বলেছেন আপনারা সামাল দিয়েছেন, কিন্তু ভ্যাকসিন আপনার অঞ্চলে কতজন মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছেন? যদিও আমরা চীনের ভ্যাকসিন পেয়েছি, কিন্তু দীর্ঘদিন তো আমরা না পাওয়ার মধ্যেই ছিলাম। জি, আমরা প্রথম পর্যায়ে 36,000 ভ্যাকসিন পেয়েছিলাম। হ্যাঁ, 36,000 ভ্যাকসিন দেওয়ার পরে যখন, এবং আমরা ভ্যাকসিন দেওয়ার একটা সিস্টেম তৈরি করেছিলাম, যে প্রথমে কিন্তু মানুষ ভ্যাকসিন দিতে একটু ভয় পেত, যার ফলে দেখা গেল যে বেশ কিছু ভ্যাকসিন আমাদের থেকে গেছে। তখন আমরা প্রচার প্রচারণা শুরু করলাম, এবং ওই ভ্যাকসিনকে আমরা ফ্রিজিং মেনটেন করে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ওখানে চলে গেলাম, এবং সেখানেও কিন্তু আমরা সরাসরি গেছি দিয়ে, যার ফলে ইউনিয়ন পর্যায়ে যখন দেওয়া শুরু করেছে এবং যখন প্রচার শুরু হয়ে গেল, তখন এটা ভ্যাকসিন দেওয়ার জন্য সব লোক ভিড় করতে শুরু করলো। এবং আমাদের অলরেডি কিন্তু 36,000 ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পরে যখন আরও ভ্যাকসিন প্রয়োজন হলো, তখন আমরা অন্য উপজেলা থেকে, অন্য জেলা থেকে আমরা নিয়ে যে আমরা শিবগঞ্জে 52,000 ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আমাদের। জি, যে প্রশ্ন জায়গা আর একটু যেতে চাই, সবসময় দুর্নীতি মানে আঙ্গুল উঠে যায় জনপ্রতিনিধি। জি, ভ্যাকসিন সম্পর্কে একটু বলবো স্যার বলবেন? আমি আসছি, আমাদের এখানকার কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আসতেছি। হ্যাঁ,
জি স্যার, আমি আপনার কাছে ভ্যাকসিনের বিষয়টি নিয়ে জানতে চাইবো, কিন্তু তার আগে ডক্টর শামিল, আমি আপনার কাছে যেটি জানতে চাই যে জনপ্রতিনিধি মানেই একটা দুর্নীতি, জনপ্রতিনিধি মানেই তো জনগণের বন্ধু, কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দুর্নীতি। সেই দুর্নীতি করতে গিয়ে যদি জনগণের জন্য কিছুই না থাকে কপালে, তাহলে কেমন করে হয়? আপনারা ভোটের সময় যে ভোট চান, কিন্তু এই যে দুর্নীতির বিশাল বিশাল ফর্দ বিরোধী পক্ষ হাজির করে, সেটা আপনাদের আসলে কেমন লাগে? না, আসলে বিরোধী পক্ষ তো সবসময় বলে ভালো কাজ করলেও বলবে খারাপ, এটা তাদের একটা মানে কথার কথা আর কি। দেখা যায় যে এখন তো আপনার এই যে এই করোনাকালীন এখানে আমাদের বিশেষ করে এই করোনা নিয়ে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবং আমরা বরং আরও আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি, বিভিন্ন সেক্টর থেকে নিয়ে এসে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছি, কাজে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নাই, দুর্নীতি করার সুযোগ নাই। আর শহরের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি থেকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তো তাহলে এই যে এত প্রতিদিন দুর্নীতি হচ্ছে, সংসদে আপনারা দুর্নীতি বন্ধের জন্য জোর দাবি তুলছেন, এই দুর্নীতিগুলো কারা করে? আপনাদের চেয়ে প্রভাবশালী কারা? ফাঁক ফোকরতে দুর্নীতি হতে পারে, সেটা তো নিয়ন্ত্রণ করা হচ্ছে, পানিশমেন্ট হচ্ছে, তাকে ধরা হচ্ছে, তাকে তো ছাড় দেওয়া হচ্ছে না, সেটা যেই হোক না কেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। দেখুন, সবচেয়ে বড় কথা কি যে যেমন আপনি নিশ্চয় জানেন, বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী কিন্তু বললেন যে কারা কালো টাকা পাচার করছে বিদেশে, তাদের তালিকা চাইলেন বিরোধী দলের কাছে। অর্থমন্ত্রী দুদকের কাছে চাইলো যে দুদক দিক, এবং বিরোধী দলগুলোর কাছে বলল তারা দিক। তার মানে অর্থমন্ত্রী তো চাচ্ছেন দুর্নীতিবাজদের তালিকা, অর্থমন্ত্রী জানেন না কিন্তু চাচ্ছেন। তাহলে এই দুর্নীতিবাজ কারা? না না, তালিকা চাওয়ার উদ্দেশ্য যে যদি দুর্নীতিবাজ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই তো উনি তালিকা চেয়েছেন। তার মানে তালিকা পেলে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, যদি থাকে তার মানে আছে। জি না, দুর্নীতি এই ছোটখাটো বা যে কেউ দুর্নীতি করে, আমার একটাই কথা যে এই সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিকে কেউ ছাড় পাবে না যদি করা থাকে। আরেকটা কথা বলতে চাই আমি আম নিয়ে। আমের ব্যাপারে প্রথম আপনি যেটা বললেন যে আম আসলে আমাদের চাঁপানগঞ্জে একমাত্র অর্থকরী ফসল, এবং ওই আম দিয়ে আমাদের পুরো মানে চাঁপানগঞ্জটা চলে। আমরা কিন্তু যখন 24 তারিখের কঠোর লকডাউন শুরু করি, তখন কিন্তু আমের ব্যবসাটা যেন মান না খায়, একই সঙ্গে যেন আমের জন্য বাজারকে ভিড় না করে, এই জন্য আমটাকে আমরা কি করলাম যে সরাসরি বলে দিলাম যে ডিসেন্ট্রালাইজ করে দিলাম, যে বাইরে, এবং সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাবে, যার ফলে আম চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এই জন্য এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছিলাম। ডক্টর শামিল থাকুন আপনি আমাদের সঙ্গে। যেটা খুরশিদ সাহেব আপনার কাছে জানতে চাই, জাফরুল্লাহ স্যার যেটা প্রসঙ্গ তুলেছেন, দুদক সরকারের ইশারায় চলে, এটি যেমন একটু জানতে চাওয়া, নিশ্চয়ই আপনি কন্ডন করবেন। আরেকটি বিষয় যেটি আপনার কাছে জানতে চাই, যে স্বয়ং অর্থমন্ত্রী কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন দুর্নীতিবাজদের তালিকা দুদকের হাতে আছে, বাংলাদেশ ব্যাংকের বিশেষ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাছে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আছে। আপনাদের কাছে তো কালো তালিকায় ভুক্ত যারা টাকা পাচার করে তাদের তালিকা নিশ্চয়ই আছে, তাহলে তারা আপনাদেরকে সেই তালিকা দিয়ে কি সরকারকে সহযোগিতা করছেন? জি দেখুন, আপনার প্রশ্নটি দুভাগে ভিক্ত, দুভাবে মানে দুই ভাগ। প্রথম ভাগটা হলো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন দুদক সরকারি ইশারায় চলে। সরকারের এখানে মেম্বার অফ পার্লামেন্টের কনভিকশন হয়নি, আমরা সরকারের মেম্বার অফ পার্লামেন্টের এগেইনস্টে মামলা করেছি, আমরা গভর্নমেন্ট সার্ভেন্টের এগেইনস্টে মামলা করেছি, আমরা অনেক অ্যাম্বাসেডারের এগেইনস্টে মামলা করেছি, এবং সেই মামলার আমরা ফল দেখেছি। তো কাজে সরকারের সিটিং মেম্বার অফ পার্লামেন্টের তো কনভিকশন হয়েছে, আমরা করেছি উইদাউট এনি ইন্টারাপশন, আমাদেরকে কোনো ফোনও করেনি, নাথিং, কিছুই তো করেনি। তাহলে এগুলো করলাম কীভাবে আমরা? সেটা তো আপনারাই রিপোর্ট করেছেন, অমুক অমুক এমপির সাজা হয়েছে, সাজা হাইকোর্টে বহাল রেখেছে, এই কতদিন আগের ঘটনা, 6 মাসও হয়নি। তাইলে কি দুদক সরকারি ইশারায় চলে? এটিকে হলো ইটস এ পলিটিক্যাল স্ট্যান্ড। অপরাধী অনেক, দুর্নীতি অনেক, एग्जांपल একটা না শুনুন, দেখুন অপরাধী তো অনেক, কিন্তু আপনি দিচ্ছেন एग्जांपल একটা, দুদকে একটা না অনেকগুলোই আছে। অনেক গভর্নমেন্ট সার্ভেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট সার্ভেন্ট এগেইনস্টে মামলা হয়েছে, সিটিং অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এগেইনস্টে মামলা হয়েছে, স্বাস্থ্য খাতে তারা হাইকোর্টে গিয়ে সচিবকে আমরা দেখেছিলাম আপনারা একবার তলব করেছেন। নট অনলি দ্যাট, তারা হাইকোর্টে গিয়ে আগাম জামিন চেয়েছে। তো এটা তো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা আসলে দুদককে সরকারি ইশারায় চলে, ইটস এ পলিটিক্যাল স্ট্যান্ড, এটা বলে যাচ্ছে। আর আপনি দ্বিতীয় প্রশ্নটা হলো অর্থমন্ত্রী পাচারের তথ্য চেয়েছে। দেখুন এখানে কিন্তু পাচারের তথ্য আপনার দুটো ভাগে ভাগ। দুর্নীতিবাজ এক জিনিস, একটা লোক যদি হাইয়েস্ট কোর্ট পর্যন্ত কনভিকশন না থাকে, কনভিকশন আফার্ম না হয়, তাকে কিন্তু আপনি দুর্নীতিবাজ বলতে পারবেন না। আর হোয়াট ডু মিন দুর্নীতি? কারাপশনটা কি? কারাপশনের কোনো স্পেসিফিক ডেফিনিশন বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তানেও নাই। কারাপশন বলতে বোঝায় উইদিন দি শিডিউল অফেন্স। দুর্নীতি দমন কমিশন আইনে যে ধারাগুলি দেওয়া আছে সেই অপরাধগুলোই হলো দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। আপনি সোজা করে বলেন কি তফসিল আরো সহজ করে বলেন। আরো সহজ করে হলো আমি কি পেরিফেরিতে কাজ করব, সেই পেরিফেরি আমার আইনে দেওয়া আছে। পার্টিকুলার কিছু পানিশমেন্টের ছাড়া আমি কোনো মামলা করতে পারবো না। আর যেটা আপনি বলেছেন যে অর্থ পাচারকারী, দেখুন অর্থ পাচারকারী তথ্য
চাওয়া একটা রাইট, জনগণের রাইট, অবভিয়াসলি চাইতে পারে, কিন্তু এখানে আইনি কিছু বাধ্যবাধকতা আছে। আপনি জানেন আমরা একমত গ্রুপের মেম্বার, একমত গ্রুপের টোটাল 162টা দেশ। আমি যদি কোনো জানতে চাই যে মাননীয় অর্থমন্ত্রী কি আপনাদের কাছে ইতিমধ্যে কোনো তালিকা চেয়েছেন, কিংবা আপনারা সেটা আমি কমিশনের কাছে চেয়েছি কিনা আমি বলতে পারবো না। শুনেন, তালিকা আপনাদের কাছে তো নিশ্চয়ই আছে, আপনাদের কাছে তো তালিকা আছে। হাইকোর্ট ডিভিশন একটা সুমোটো রুল ইস্যু করেছিল মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য ধরে, সেই হাইকোর্ট ডিভিশন যা চেয়েছে সবকিছু আমরা আপডেট দিয়ে দিয়েছি। ওই দিন পর্যন্ত আমাদের হাতে যা ছিল, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে তার কাছেই আছে 28 জন মানুষ, কিভাবে উনি ইনফরমাল ওয়েতে কথা বলেছেন, উনি পরবর্তীতে বলেছেন উনি ইনফরমাল ওয়েতে বলেছেন। কাজে আমাদের কাছে যে তথ্যপাত্র ছিল অ্যাজ পার ডিরেকশনস অফ দ্য হাইকোর্ট ডিভিশন আমরা সব দাখিল করেছি। আর ম্যাম শুনুন, এখানে কিন্তু আপনি জি বলে পাশ কাটালে হবে না। আমার তো আরেকজন অতিথি আছে। হ্যাঁ অবশ্যই, ওনার জন্য ওনার রিপ্লাই দিতে পাশ কাটাচ্ছি না, আমাকে স্যারের কাছে যেতে হবে। না ম্যাম, ওনার জন্য ইফেক্টিভ হবে রিপ্লাইটা দিতে। একমন গ্রুপ আছে 162টা দেশ, আমরা যদি তথ্য আদান প্রদান করে থাকি আমাদের দেশের সঙ্গে 162টা দেশে আন্তর্জাতিক রীতিনীতি আমাকে মেনে চলতে হবে, আনকাক এটা মেনে চলতে হবে, ইউনাইটেড নেশন কারাপশন এগেইনস্ট ক্রাইম এগুলি মেনে চলতে হবে। এখানে একমন গ্রুপ অনুযায়ী এক দেশের তথ্য আরেক দেশের তথ্য যদি আমি নিয়ে আমি যদি সেটি ডিসক্লোজ করি, ওই দেশের কনসেন্ট লাগবে। ওই দেশ যদি আমাকে কনসেন্ট না দেয়, আমাদের বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অথবা দুর্নীতি দমন কমিশন সেই তথ্য প্রকাশ করতে পারবে না। প্রকাশ করলে একমন গ্রুপে আমার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে, যেটা ক্যান্সেল হয়েছে নাইজেরিয়া, এল সালভাদর। আজকে দেখেন নাইজেরিয়ার অবস্থা দেখেন, এল সালভাদর অবস্থা দেখেন, টেরোরিস্ট ওখানে ফাইন্যান্সিং, তারপরে লন্ডারিং কিভাবে হচ্ছে, টোটাল আউট অফ কন্ট্রোল। আপনি কি চান আমার দেশ এল সালভাদর হবে? আপনি কি চাচ্ছেন আমার দেশ কি বলে নাইজেরিয়া হবে? তো আপনাকে তো বুঝতে হবে আমি যখন কাজ করছি, কিন্তু আমাদের দেশে এইসব এল সালভাদর, নাইজেরিয়া না হয়েও যে ভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে গেল, তাহলে কি বলবেন? আপনাকে এটাই বলছি কাজ চলছে, না বাংলাদেশ সালভাদর হয়েছে, এল সালভাদর হয়েছে, না নাইজেরিয়া হয়েছে, কিন্তু ঘুষখোর পিকে হালদার কি করে টাকা নিয়ে যায়? 3.5 টাকা ফেরত আসবে ইনশাআল্লাহ, টাকাও ফেরত আসবে, অনেক টাকা ফেরত এসেছে, আরো টাকা ফেরত আসবে। এই নাইজেরিয়া না হতেই এই অবস্থা হয়ে গেলে কি হবে? সাফরুল্লাহ স্যার, আমি আপনার কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনি ভ্যাকসিন নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন স্যার। আজকে যেখানে এই যে করোনার ব্যাপারটা, করোনার এটা আছে, এটা টেম্পোরারি, এটা হয়তো নিশ্চয়ই আমরা আশা করি এই বছর না হলে আগের বছর হবে একটাই। কিন্তু আজকে টিকা দেওয়াটা সরকারের যেটা প্রতিশ্রুত যে আজকে সবাইকে টিকা দেওয়া দরকার, আমাদের সবাই টিকা দিতে হলে এখানে আজকে সরকার এখনো বসে আছে যে 5 লাখ 10 লাখ আমাকে দান করবে, যেই টাকা আমরা অন্য জায়গায় অপব্যয় করছি। আমাদেরকে টিকা কিনে নেওয়া উচিত এবং যেটা যতটা সুলভে কিনতে পারা যায়। সুতরাং এখন যথেষ্ট জায়গা আছে যারা সুলভে বাংলাদেশের কাছে টিকা বিক্রি করতে চাচ্ছে, সেগুলি সম্পর্কে সরকারের দ্রুত সিদ্ধান্ত না দিয়ে বসে থাকাটাও এক রকমের দুর্নীতি। যেমনকি আমি বলি, 2 বছর আগে, প্রায় 1.5 বছরের আগে সোভিয়েতরা আমাকে অ্যাপ্রোচ করলো যে আমরা তোমার দেশে টিকা দিই। আমি বললাম যে ভাই, আমি নট দ্য রাইট পারসন, এটা সরকারকে তুমি সরাসরি যোগাযোগ করো। তখন তারা অনেক খুব কম দামে, তখন তারা $3-4 দিতে চেয়েছিল। 2 বছর পরে এখন বাংলাদেশ সরকার কিনছে, চায়নার থেকে $10 কিনছে, তার চেয়ে কমেই তারা অফার করছে। তাতে একটা কন্ডিশন হলো দ্রুত সিদ্ধান্ত দিতে হবে। আজকে আমরা সেখানে বসে আছি। আজকে যেখানে দুদকের আমি মনে করি কোনো সিদ্ধান্তহীনতার কারণে দেশের যদি আর্থিক ক্ষতি হয় সেটা দেখাশোনা করবে, ওনারা যদি এতই স্বাধীন একটা সংগঠন, তাহলে ওনারা তো এটাকে নিতে পারেন। আজকে যদি একটা সংস্থার কোটেশন থাকে, সেটা নেওয়া হচ্ছে না বলে কেন? হাইকোর্টে যেমন সুমোটো করতে পারেন, ওনাদেরও ক্ষমতা না থাকলে সেই ক্ষমতাটা অর্জন করা উচিত। সরকারকে বলা দরকার, আইনটা বদলানো দরকার, দুদককে আরো শক্তিশালী করা হোক। আমি সেটাই বুঝাতে চাচ্ছি। বাংলাদেশকে লাখে দিয়ে কথা বললে হবে না, টিকা কিনতে হবে কোটি কোটি টিকা কিনতে হবে আমাদের। জি স্যার, আমি নজর সরকারের দৃষ্টি আকর্ষণ করি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ডক্টর শামিল, আমি আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আমরা দানের টিকার জন্য আসলে বসে আছি, এই অপেক্ষা করাটাই একটা দুর্নীতি। একদম সংক্ষেপে উত্তর করবেন যেটি স্যার বললেন। না স্যার, এটা আমার মনে সম্পূর্ণ ভুল বলেছেন যে দানের জন্য অপেক্ষা করি না। আমরা কিন্তু অলরেডি বিশ্বের অনেক দেশের সঙ্গে খালি যে কোনো দেশ থেকে টিকা নিয়ে এসে প্রয়োগ করা এটা সম্ভব না এবং উচিত হবে না। এবং বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করে আমার মনে হচ্ছে অনেক উন্নত দেশের চেয়েও অনেক আগে বাংলাদেশের টিকা কিন্তু চলে এসছে, ইতিমধ্যে কিন্তু অনেককে দেওয়া হয়েছে স্যার। তো আসলে আমরা দানের জন্য অপেক্ষা
করেন বিভিন্ন দেশের সঙ্গে টিকা নিয়ে এসে বাংলার জনগণকে, বাংলাদেশের জনগণকে এটা একবারে দিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। তো আসলে আমরা দানের জন্য অপেক্ষা করছি না, আমরা কিন্তু কিনেই নিয়ে আসতেছি এবং বার্গেনিং তো অবশ্যই করতে হবে এবং যে টিকাটার মানে ইফিকেসিও দেখা লাগবে যে আর কোনো সমস্যা আছে কিনা। তো এই জন্য আসলে দানের কথাটা আপনার ভুল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব খুরশিদ, ডক্টর শামিল এবং জাফরুল্লাহ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও আরও একবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো ম্যাট্রিসন টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন, অবশ্যই মাস্ক পরবেন। আজকের মতো খোদা হাফেজ।